আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই, উইংস আর পরিবেশ থেকে বেশ কিছু পড়া পড়নীয় দেখো। এর আগে যা যা পড়ানো হয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশানে কিংবা প্লেলিস্টে পেয়ে যাবে। তোমাদের কাজে আসতে পারে, তোমরা দেখতে পারো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা শুরু করছি। দেখো, এটা তোমাদের বাটারফ্লাই বই, ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস 5। ঠিক আছে, আমরা সরাসরি লেসন 3তে ঢুকে যাব, ফুলমনিস ইন্ডিয়া। ঠিক আছে, লেটস বিগিন। চলো শুরু করি। প্রথমে তোমরা এরকম একটা ছবি দেখতে পাবে, পেন্টিং বাই অবনীন্দ্রনাথ টেগোর। অবনীন্দ্রনাথ টেগোরের একটা আঁকা ছবি তোমাদের বইয়ের 31 পেজে রয়েছে। দেখো, এরপরে আমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে। দেখো তো প্রশ্নগুলো কী আছে, তার উত্তরগুলো আমরা দিতে পারি কি না। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, ছবিতে আমি দেখতে পাচ্ছি যেখানে একজন সম্রাটের শোবার ঘর দেখা যাচ্ছে, দূরে তাজমহলও দেখতে পাওয়া যাচ্ছে। খুব ভালো করে লক্ষ্য করো, দূরে তাজমহল আমরা দেখতে পাচ্ছি, তাই তো? তাই সেটা তোমাদের এখানে লিখতে হবে। চলো আমি তোমাদের একটুখানি বলে দিচ্ছি। I see the picture of an emperor's bedroom. There is the Taj Mahal at the distance. Shah Jahan is laying on the bed and his daughter Jahanara Begum is sitting beside him. ঠিক আছে, আমি ছবিতে একটা সম্রাটের শোবার ঘর দেখতে পাচ্ছি, দূরে আছে তাজমহল, শাহজাহান বিছানায় শুয়ে আছেন, তার পাশে তার মেয়ে জাহানারা বেগম বসে আছে। এরপরে আর কি রয়েছে, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ইজ গেজিং অ্যাট? দেখো, মানুষটি কি করছে বলে তুমি মনে করো? আই থিঙ্ক দ্যাট হি ইজ গেজিং অ্যাট দ্য তাজমহল। আমি মনে করি তিনি এক দৃষ্টিতে তাজমহলের দিকে তাকিয়ে রয়েছেন। হু ইজ উইথ দ্য ম্যান? মানুষটির সঙ্গে কে আছে? জাহানারা বেগম ইজ উইথ দ্য ম্যান। মানুষটির সঙ্গে জাহানারা বেগম রয়েছে। ঠিক আছে, এটুকু আমরা এখান থেকে বুঝতে পারছি। এরপরে দেখো, পরের পাতায় আমাদের কি আছে দেখে নেব। লেটস রিড। এবার আমাদের পড়তে বলেছে, চলো পড়া যাক। আস্তে আস্তে পড়বো, বাংলা মানেগুলো বুঝবো। দেখো, ফুলমণি ইজ এ সান্তাল গার্ল। ফুলমণি একজন সাঁওতালি মেয়ে। সি লিভস ইন এ ভিলেজ। একটা গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি কি তার ঘরে কোনোদিন গেছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেন্টেড অন দ্য ওয়াল অফ হার হাউস। তার বাড়ির দেওয়ালে সুন্দর সুন্দর ছবি চিত্রিত আছে। অল হার নেবার্স হ্যাভ পেন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়ার্স। সমস্ত প্রতিবেশী ঘরে ঢোকার পথে এবং ভিতরে বিভিন্ন অংশ চিত্রিত করেছে। দেয়ার আর pictures of trees, flowers and birds on the walls and floors. ঘরের দেওয়ালে আর মেঝেতে গাছ, ফুল ও পাখির ছবি আঁকা আছে। ফুলমণি লাইক হার এল্ডার্স লাভ টু পেন্ট অন দ্য মাড ওয়ালস। ফুলমণি বড়দের মতো মাটির দেওয়ালে ছবি আঁকতে পছন্দ করে। দ্য পিকচার অফ হার্স আর কালারফুল। তার ছবিগুলি হয় বর্ণময়। Her teachers told her that even an ancient Indian people used to paint inside the caves and on the rock of hills. তার শিক্ষক তাকে বলেছেন যে প্রাচীনকালে ভারতের লোকেরাও গুহার ভেতরে পাহাড়ের শিলায় ছবি আঁকত। The rock painting of Bhimbetka are more than 20,000 years old. ভীমবেটকা যে শিলাচিত্র আছে সেটি প্রায় 20,000 বছরের পুরনো। দে আর রেড, হোয়াইট, গ্রিন অ্যান্ড ইয়েলো ইন কালার। তারা সেগুলি হলো কি? লাল, সাদা, সবুজ আর হলুদ রঙে চিত্রিত। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা টু সি দ্য রক পেন্টিং অফ অ্যানসিয়েন্ট ম্যান। ফুলমণি কোনোদিন ভীমবেটকায় প্রাচীন মানুষের শিলাচিত্র দেখতে যায়নি। বাট she has heard stories about the famous rock painting from her teacher. কিন্তু সে তার শিক্ষকের কাছ থেকে বিখ্যাত পাহাড়ের চিত্র সম্পর্কে গল্প শুনেছে। ঠিক আছে, দেখো এতটা বলে দেওয়া হলো, প্রত্যেকটি মানে
বলে দেওয়া হচ্ছে। তারপরে পড়াটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাই, দেখবো এখানে কি রয়েছে। দেখো এখানে বলেছে ওয়ান ডে হার টিচার শোড হার এ পিকচার। একদিন তার শিক্ষক মহাশয় তাকে একটা ছবি দেখালেন। she came to know that it was a picture of a very famous cave painting of our country. সে জানতে পারলো ছবিটি আমাদের দেশের বিখ্যাত প্রাচীন গুহাচিত্র। ডু ইউ ওয়ান্ট টু সি দ্য পেন্টিং? হেয়ার ইট ইজ। তোমরা কি সেটি দেখতে চাও? এখানে সেটা দেখো, এই ছবিটা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস। এটি অজন্তা গুহার চিত্রের একটি চিত্র। ইট ইজ এ ফ্রেস্কো। এটাকে বলা হয় প্রাচীর বা দেওয়াল চিত্র। অলমোস্ট 2000 years ago some great Indian artists painted inside the caves of Ajanta and Ellora. প্রায় 2000 বছর আগে কিছু মহান ভারতীয় শিল্পী অজন্তা ও ইলোরার গুহার ভেতরেই ছবিগুলো এঁকেছিলেন। Our country is the home of many religions. আমাদের দেশ হচ্ছে বহু ধর্মের মিলন ক্ষেত্র। হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার অফ ইলোরা। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এইসব ইলোরার খোদাই চিত্রে ফুটে উঠেছে। ডাউন দ্য এজেস মেনি গ্রেট আর্টিস্ট পেন্টেড ইনসাইড মেনি আদার টেম্পল অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি। যুগ যুগ ধরে বহু শিল্পী আমাদের দেশের বহু মন্দির ও গির্জার ভেতর ছবি এঁকেছেন। দেখো 32 পেজে গল্পটা ছিল, গোটাটা তোমাদের বলে শুনিয়ে দেওয়া হলো। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। চলো দেখি 33 পেজে কি আছে। দেখো গল্পটা এখানে কিন্তু আরও কন্টিনিউ রয়েছে, সেটা আমরা পড়ে নেব। লিটল ফুলমণি ইজ সারপ্রাইজ টু নো দ্যাট মেনি অফ ইন্ডিয়ান ড্যান্স ফর্ম স্টার্টেড উইদিন দ্য টেম্পলস। ছোট্ট ফুলমণি এটা জেনে বিস্মিত হয় যে বহু ধরনের ভারতীয় নৃত্য মন্দিরে শুরু হয়েছিল। ফুলমণি ইজ এ ন্যাচারাল ড্যান্সার। ফুলমণি একজন সহজাত নর্তকী। সি লাভস টু ড্যান্স টু রিদম অফ দ্য ড্রাম লাইক অল আদার্স মেম্বার্স অফ আর কমিউনিটি। তার সম্প্রদায়ের অন্যান্য সদস্যের মতো সেও ঢাকের তালে তালে নাচতে ভালোবাসে। হার টিচার সেড দ্যাট ফোক ড্যান্স ইজ এ পপুলার আর্ট ফ্রম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া। তার শিক্ষক মহাশয় বলেন যে লোকনৃত্য হলো ভারতের বিভিন্ন সম্প্রদায়ের এক জনপ্রিয় শিল্পরূপ। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংড়া ড্যান্স। পাঞ্জাবিরা ভাংড়া নৃত্য পছন্দ করেন। ইন দ্য সেম ওয়ে ডান্ডিয়া ইজ পপুলার গুজরাট, বিহু ইন আসাম অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল। অনুরূপভাবে গুজরাটে ডান্ডিয়া, আসামে বিহু আর পশ্চিমবঙ্গে ছৌ নৃত্য জনপ্রিয়। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ড্যান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যালস। ফুলমণি উৎসবের মরশুমে ছৌ নৃত্য দেখতে পছন্দ করে। দ্য পারফর্মার ওয়্যার মাস্ক। অংশগ্রহণকারীরা সবাই মুখোশ পরে। দে শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক। তারা মাথা দোলায় আর সঙ্গীতের ছন্দে শূন্যে লাফাতে শুরু করে। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয় অ্যাট দ্য এন্ড অফ এ ছৌ ড্যান্স পারফরমেন্স। ছৌ নৃত্যের শেষে ফুলমণি সর্বদা আনন্দে চিৎকার করে। দেখো এই গোটা গল্পটার মানেটা তোমাদের বলে দেওয়া হলো। এরপরে ওয়ার্ড্রপ রয়েছে, তোমরা ওয়ার্ড্রপগুলো ভালো করে মুখস্থ করবে। দেখো অ্যাক্টিভিটিতে ঢুকে যাই। প্রথম অ্যাক্টিভিটি কী আছে? রক পেন্টিং অফ ভীমবেটকা আর মোর দ্যান 1000, 20,000 না 12,000? উত্তর হবে 20,000। আমরা এইমাত্র পড়লাম। অজন্তা ইজ ফেমাস ফর কেভ পেন্টিং। বিহু ইজ দ্য পপুলার ড্যান্স অফ পাঞ্জাব, আসাম না ওয়েস্ট বেঙ্গল? আসাম। ঠিক আছে, এটা আমরা এইমাত্র পড়ে নিয়েছি, এই নিয়ে আর বিস্তারিত কিছু বলছি না। চলে আসবো অ্যাক্টিভিটি 2-তে। ওখানে একটা ম্যাচিং দিয়েছে। দেখো ছৌ ড্যান্স হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ডান্ডিয়া হবে গুজরাট, আর পাঞ্জাব হবে ভাংড়া। এটা আমরা জানি। তারপরে অ্যাক্টিভিটি 3-তে কী রয়েছে? প্রাইমারি কালার ইউজড ইন রক পেন্টিং অফ ভীমবেটকা আর। ভীমবেটকায় যে সকল প্রাথমিক রং ব্যবহার করা হতো রেড, হোয়াইট, গ্রিন, ইয়েলো। এইমাত্র ভালোভাবে পড়লাম আমরা। মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ড্যান্সেস অরিজিনেটেড ফ্রম। বেশিরভাগ
ভারতীয় নৃত্য কোথা শুরু হয়েছিল? দ্য টেম্পল, মন্দির থেকে শুরু হয়েছিল। স্কাল্পচার ফাউন্ড ইন, কোথায় দেখা যায়? ইলোরা। ঠিক আছে, দ্য কেভ পেন্টেড অজন্তা ওয়ার ফাউন্ড ফ্রেস্কো। ঠিক আছে, দেওয়াল চিত্রণ কোথায় দেখতে পাই? অজন্তায় দেখতে পাই। দেখো, এইভাবে আমরা অ্যাক্টিভিটি 3টা বুঝে নিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। আমরা আস্তে আস্তে পড়াটাকে এগিয়ে নিয়ে যাব। দেখবেও এখানে আর কি রয়েছে, গল্পটা আরও কন্টিনিউ রয়েছে। গল্পটা আমরা শেষ করব, আস্তে আস্তে বুঝবো, তোমাদের কোনো সমস্যা যাতে না হয়। দেখো, লাস্ট সানডে লিটিল ফুলমণি ওয়েন্ট টু সি এ যাত্রা উইথ হার পেরেন্টস। গত রবিবার ছোট্ট ফুলমণি তার বাবা মায়ের সঙ্গে যাত্রা দেখতে গিয়েছিল। ফুলমণি ওয়াজ থ্রিল্ড টু সি যাত্রা। যাত্রা দেখে ফুলমণি খুবই রোমাঞ্চিত হয়েছিল। দ্য নেক্সট ডে হোয়েন সি ন্যারেটেড দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স টু দ্য ক্লাস, হার টিচার সেড দ্য যাত্রা ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ ফোক থিয়েটার। পরের দিন যখন সে যাত্রার কাহিনী শ্রেণীতে বর্ণনা করছিল, তখন শিক্ষক মহাশয় বললেন, যাত্রা হলো এক ধরনের লোক নাট্য। দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্ম আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি। এই ধরনের নাটক আমাদের দেশে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে অভিনীত হয়। ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র, নৌটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া, যাত্রা ইন ওয়েস্ট বেঙ্গল। এটা মহারাষ্ট্রের তামাশা, উত্তর ভারতের নৌটঙ্কি, আর আমাদের বাংলায় এটা যাত্রা নামে পরিচিত। মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স আর বেসড অন দ্য মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স। অধিকাংশই এই নাটকগুলি পৌরাণিক ঘটনা বা চরিত্রের উপর নির্ভর করে নির্মিত হয়। বেশ, দেখো আরও একটু আছে, আমরা পড়াটা শেষ করবো আগে। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। ভারতের উচ্চাঙ্গ নৃত্যের একটা ঐতিহ্যপূর্ণ প্রাচুর্য রয়েছে। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ। এখানে বহু পৌরাণিক ধ্রুপদী নৃত্যশৈলী আছে, প্রত্যেকটি কোনো না কোনো পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে। দ্য ড্যান্সার ওয়্যার কালারফুল ড্রেসেস অ্যান্ড ড্যান্স হারমোনি উইথ দ্য মিউজিক। নর্তকীরা রঙিন পোশাক পরে এবং সঙ্গীতের তালে তালে তারা নাচে। ড্রামাটিক ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্র্যাডিশন। নাট্যকলা হলো ভারতীয় ধ্রুপদী নৃত্য পরম্পরার এক বিশেষ বৈশিষ্ট্য। কত্থক ইজ দ্য ড্যান্স অফ নর্থ ইন্ডিয়া, while Bharatanatyam, Mohiniyattam and Kuchipudi and Kathakali are from the South India. দেখো, কত্থক হলো আমাদের উত্তর ভারতের নৃত্য, আর ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি হলো দক্ষিণ ভারতের নৃত্য। মণিপুরি অ্যান্ড ওডিসি ড্যান্স ফ্রম দ্য ইস্টার্ন পার্ট। মণিপুরি আর ওডিসি হলো পূর্ব ভারতের নৃত্যশৈলী। Such a wide variety of dance forms cannot found anywhere else the world. দেখো, এই বিশ্বের আর কোথাও এত বৈচিত্র্যপূর্ণ নৃত্যশৈলী দেখা যায় না। বেশ, তারপর কি আছে এটা আমরা দেখে নেব। ড্যান্স অ্যান্ড দ্য মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু ইন্ডিয়ান কালচার। সর্বদা নৃত্য আর সঙ্গীত ভারতীয় সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস। ফুলমণি খুব মিষ্টি গলা। She believes that she can sing in harmony with musical instruments like sitar, tabla, sarangi, drum and so on. সে বিভিন্ন যন্ত্রসঙ্গীতের তালে তালে গাইতে পারে, যেমন সিতার, তবলা, সারেঙ্গি, ঢাক ইত্যাদি। ফুলমণি came to know that the Indian kings and rulers patronized classical music and dance in her court. ফুলমণি জানতে পারলো যে ভারতীয় রাজারা বা শাসকরা ধ্রুপদী সঙ্গীত বা নৃত্যের পৃষ্ঠপোষকতা করতেন তাদের রাজসভায়। এম্পারার আকবর লাভ টু লিসেন দ্য সং অফ তানসেন। সম্রাট আকবর তানসেনের গান শুনতে পছন্দ করতেন। আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইল অফ ক্লাসিক্যাল মিউজিক লাইক হিন্দুস্তানি অ্যান্ড কর্ণাটক। দেখো, আমাদের দেশ এত বিশাল যে আমাদের উচ্চাঙ্গ সঙ্গীতের বিভিন্ন ঘরানা রয়েছে, যেমন হিন্দুস্তানি এবং কর্ণাটকি। ইচ অফ দিস স্টাইলস গ্রিউ ইন টেম্পলস অ্যান্ড ডেভেলপ ডাউন দ্য এজেস। প্রত্যেকটি নৃত্যশৈলী মন্দিরে উদ্ভূত হয়ে যুগ যুগ ধরে সমৃদ্ধি লাভ করেছে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ফুলমণি ভারতীয় হওয়ার জন্য গর্বিত।
she has heard that our country is full of great monuments, forts and wonderful architectures. সে শুনেছে আমাদের দেশে বিশাল বিশাল স্মৃতিসৌধ, দুর্গ এবং বিস্ময়কর স্থাপত্য আছে। She has seen the picture of the Taj Mahal. সে তাজমহলের ছবি দেখেছে। It is one of the 7 wonders of the world. এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম। The fort of Agra and the Red Fort of Delhi is also worth seeing. আগ্রার দুর্গ আর দিল্লির লালকেল্লা দেখার মতো সৌধ। The huge gateway of Buland Darwaza built by Emperor Akbar at Fatehpur Sikri is also among the monuments of Fulmani's wishes to see. এই ফতেপুর সিক্রিতে আকবর নির্মিত সুবিশাল প্রবেশদ্বার বা বুলন্দ দরওয়াজা সৌধগুলির মধ্যে অন্যতম, যেটি ফুলমণি দেখতে চায়। She hopes that someday she will be able to travel all over the India and see the fascinating monuments. সে আশা করে যে একদিন সে সারা ভারতবর্ষ ঘুরতে পারবে এবং সেই চিত্তাকর্ষক সৌধগুলো দেখতে পাবে। দেখো, অনেক বড় গল্পটা, 3-4টে পার্ট আছে, পড়ে দিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এরপরে আমরা ওয়ার্ড্রপগুলো মুখস্থ করে নেবে। অ্যাক্টিভিটিগুলো রয়েছে এখানে দেখে নিচ্ছি। প্রথমটা কী আছে? ইন ইন্ডিয়া দেয়ার আর মেনি টাইপস অফ ক্লাসিক্যাল ড্যান্স। ট্রু, এটা ঠিকই বলেছে, এইমাত্র বললাম। কাথাকলি ড্যান্স অরিজিনেটেড ইন নর্থ ইন্ডিয়া, এটা ভুল আছে, এটা সাউথ ইন্ডিয়া হবে, এটা ফলস আছে। সিতার ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এইমাত্র বললাম, এটা ট্রু। ইন ইন্ডিয়া দেয়ার ইজ অনলি ওয়ান ফর্ম অফ ক্লাসিক্যাল ড্যান্স, না, দুটো আমরা শিখলাম এইমাত্র, এখানে ওয়ান বলা হয়েছে, এটা ফলস আছে। তানসেন ইজ এ গ্রেট ভোকালিস্ট, খুব ভালো সঙ্গীত শিল্পী ছিল, অবশ্যই ঠিক। এরপরে দেখো কি আছে, অ্যাক্টিভিটি 5-এ বেশ কিছু প্রশ্ন আছে। চলো প্রশ্নগুলো আমরা একটা করি, জেনে নিই। কোশ্চেন নাম্বার 1, হুইচ কান্ট্রি হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স? অ্যান্সার, ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। Question number 2, what is an essential part of Indian classical dance? Dramatics is an essential part of Indian classical dance. Question number 3, who loved to listen the songs of Tansen? Answer, Emperor Akbar loved to listen the songs of Tansen. Question number 4, which monument in India is among the 7 wonders of the world? Answer, the Taj Mahal is among the 7 wonders of the world. Question number 5, what is Buland Darwaza? Answer, Buland Darwaza is the huge gateway of Fatehpur Sikri built by Akbar. Question number 6, name the folk theatres. Maharashtra, Tamasha, Bengal, Yatra, North India, Nautanki. অ্যাক্টিভিটি 6টা আমরা দেখবো। অ্যাক্টিভিটি 6টা কী আছে? অ্যাক্টিভিটি 6 এখানে একটা নাম বলেছে। দেখো, নামগুলো আমি তোমাদের মার্ক করে দিচ্ছি, তোমরা বুঝতে তোমার সমস্যা হবে না, ভালো করে তোমরা বুঝে নাও। একটা আছে, প্রথমটা রয়েছে, দেখো এখানে প্রথমে বক্সের মধ্যে রয়েছে কুচিপুড়ি, ঠিক আছে, তারপরে নিচে রয়েছে মোহিনীআট্টম, তারপরে মণিপুরি, তারপরে দেখো কথাকলি রয়েছে, দিয়ে ওড়িশি রয়েছে, আর লাস্টে রয়েছে কত্থক। দেখো এই বক্সের মধ্যে দাগগুলো দিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারবে। এরপরে আমরা অ্যাক্টিভিটি 7 থেকে চলে যাব। এখানে একটা কালাম রয়েছে, কালামটা আমরা ভালো করে পড়বো। দেখো অপোজিট, ডাউনওয়ার্ড রয়েছে অপোজিট অফ সেম, সেমের বিপরীত শব্দ কি? সেমের বিপরীত শব্দ ডিফারেন্ট। দেখো এখানে লেখা রয়েছে DIFFERENT, ডিফারেন্ট, ঠিক আছে, এখানে ডিফারেন্ট হবে। এটা একটুখানি ছোটো করে নিই, মানে বুঝতে সুবিধা হবে। দেখো এটা হবে ডিফারেন্ট। তারপরে কি আছে? অপোজিট অফ গুড হবে ইভিল, EVIL। তারপরে দেখো অপোজিট অফ আগলি, বিউটিফুল, এখানে বিউটিফুল হবে। আর রয়েছে কি? অপোজিট অফ রেয়ার, কমন, ঠিক আছে। এইভাবে এই অ্যাক্টিভিটিটা আমরা করতে পারবো। চলো তারপরে অ্যাক্টিভিটি 8 কি আছে? অ্যাক্টিভিটি 8-এ রয়েছে রাইট 5 সেন্টেন্স আবার তাজমহল ইউজিং দ্য ফলোইং পয়েন্ট। তাজমহল সম্পর্কে 5টা সেন্টেন্স লিখতে দিয়েছে। চলো এটা আমরা এক্ষুনি দেখে নিই। তাজমহল is situated at Agra. It is beside the river Yamuna. The Taj Mahal is built of marble. It is the tomb of Shah Jahan and Mumtaz Mahal. It is considered as
one of the 7 wonders of the world. এরপর রয়েছে স্টোরিটা আর একবার পড়তে বলেছি। স্টোরির মধ্যে বিভিন্ন লাইনগুলো এখানে রয়েছে। এখানে তোমাদের শেখানো হয়েছে কি বলতো, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। আই মানে একজন, উই মানে বহুজন, ইউ মানে তুমি, আর ইউ মানে অনেকজন, হি মানে সে, দে মানে তারা, সি মানেও সে কোনো মেয়ের ক্ষেত্রে, দে মানে তারা, ইট মানে একটা, দে মানে তারা। এটা আমরা আগেই জানি, এ নিয়ে আর আলোচনা করছি না। চলো তারপর কি আছে দেখো, অ্যাক্টিভিটি এখানে কি বলেছে। এখানে নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন এখানে ইউজ করতে হয়েছে। দেখো জয়রাম ইজ এ বয়, জয়রাম একটা ছেলের নাম, তাই জন্য জয়রামের জায়গায় হি বসবে। দ্য ডগ একটা পশুর নাম, এই জন্য ইট বসবে ডগের জায়গায়। মুনমুন একটা মেয়ের নাম, এখানে জন্য সি বসবে। তারপরে রানু, জেমস অ্যান্ড ইমরান তিনজনের নাম রয়েছে, একের বেশি রয়েছে, এই জন্য দে বসবে। উই গট দ্য সিটি বাস, দ্য বাস বাসটি বলেছে, বাস মানে কোনো প্রাণীহীন বস্তু, এখানে ইট বসবে। ময়না আমি তুমি ছাড়া অন্য একটা প্রাণী আছে, সেখানে ময়না, এখানে ইট বসবে। সাইকেল একটা প্রাণীহীন বস্তু, এখানে ইট বসবে। ঠিক আছে, এটা তোমরা আগেই জেনেছো, এ নিয়ে আর আলোচনা করলাম না। তারপরে দেখো রিড দ্য ফলোইং সেন্টেন্স, নিচে সেন্টেন্সগুলো পড়তে দিয়েছে। হোয়াট ইজ পসেসিভ প্রোনাউন সেটা তোমাদের শিখিয়েছে। এখানে আমরা দেখে নেবো কি আছে। আই থাকলে মাইন, ইউ থাকলে, উই থাকলে আওয়ার্স, ইউ থাকলে ইয়োর্স, হি থাকলে হিজ, সি থাকলে হার্স, ইট থাকলে ইটস, আর দে থাকলে দেয়ার্স হবে। পার্সোনাল প্রোনাউন থেকে পসেসিভ প্রোনাউন হচ্ছে, চেঞ্জ হচ্ছে কীভাবে এখানে সেটা বলানো হয়েছে। দেখো রবি হ্যাজ এ লিটল ডগ, এভরিওয়ান লাভস টু পেট ডগ অফ হিজ, হিম হবে না, হিজ হবে এখানে। তারপরটা হবে ইয়োর্স, তারপরটা হবে আওয়ার্স, তারপরে হিজ, তারপরে হার্স। দেখে নাও তোমরা কীভাবে এগুলো পার্সোনাল প্রোনাউন দিয়ে চেঞ্জ করা হয়েছে। অ্যাক্টিভিটি 11-এ কী আছে, অ্যাক্টিভিটি 11-এ ওরকমই রয়েছে। উদয়ের সঙ্গে ফেমাস ড্যান্সার, বেঙ্গলি ড্যান্সার, হি ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড উইথ হিজ ট্রুপ, এখানে হি হবে। তারপরে নন্দলাল বোস দ্য গ্রেট পেন্টার, দেয়ার ইজ মেনি ড্রয়িং of his in Sahajpat. He is very close to Rabindranath Tagore. Rabindranath Tagore was a great poet. He was also a great painter. The Taj Mahal is built in the memory of Mumtaz Mahal. It is buried of hers. তারপর দেখো এখানে একটা কবিতা রয়েছে, কবিতাটা আমরা পাঠ করে নেবো। এদিকে চলে আসি, এখানে একটা রয়েছে, এই ছবিটা দেখে কি শিখতে পারছি সেটা বলবো। হিয়ার ইজ এ কমিক পিকচার অফ এ কমিক বয়। হি ইজ এ ভেরি ফানি, He put his cap on the table. He holds the cat on hand. He is dancing. ঠিক আছে, একটা মজার ছবি, একটা মজার কার্টুনের মতো ছবি রয়েছে, একটা হাতে টুপি ধরে রয়েছে, একটা হাতে বিড়াল আছে, সে নাচছে, এটা বলা হয়েছে এখানে। তারপরে একটা কবিতা আছে, কবিতাটা আরেকবার পড়ে নেবো। তারপরে এখানে একটা 13 অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটিটা আমরা ভালো করে বুঝবো। I saw a dance performance at our local village. It was Chhau dance of West Bengal. All the performers wore different and colorful masks. I like it. The end of the dance was interesting. দেখো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি তোমাদের খুব কাজে লেগেছে। এটা তোমাদের উইংস বই, সাপোর্ট মেটেরিয়াল ইংলিশ ক্লাস 5। ঠিক আছে, আমরা সরাসরি লেসন 2-তে ঢুকে যাচ্ছি। এক্সপেক্টেড লার্নিং আউটকামস, এটা পড়লে তোমরা কী কী শিখতে পারবে সেটা এখানে লেখা রয়েছে। তোমাদের বইয়ের 31 পাতায় লেখা রয়েছে। তারপর দেখতে হবে 32 পাতায় শুরুতে রয়েছে লেটস রিড। দেখো লেখা রয়েছে চলো পড়ি। আচ্ছা, এটা পড়বো আমরা, আর আস্তে আস্তে বাংলা মানেগুলো তোমাদের বলে দেবো, তোমাদের যাতে কোনো সমস্যা না হয়। চলো শুরু করছি। ইট ওয়াজ in the month of December 2018, a group of young doctors from Kolkata went on trekking. মানে হচ্ছে 2018 সালের ডিসেম্বর মাসে কলকাতা থেকে বেশ কিছু কিশোর ডাক্তার পর্বত আরোহণের জন্য গিয়েছিলেন। They went to Kedarkantak with a guide who was very experienced. তারা একজন অভিজ্ঞ পথ নির্দেশকের সঙ্গে কেদারকণ্টক গিয়েছিলেন। ডক্টর অনির্বাণ ভট্টাচার্য লেড দ্য এক্সপেডিশন। ডক্টর অনির্বাণ ভট্টাচার্য এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। অন দ্য ওয়ে দে কেম অ্যাক্রস মেনি হার্ডলস অ্যান্ড হ্যাড টু ফেস দেম উইথ পেশেন্স। যাত্রাপথে তারা অনেক বাধা বিঘ্নের
সম্মুখীন হন এবং সেগুলি তারা অনেক ধৈর্যের সঙ্গে অতিক্রম করেন। দ্য টিম স্টার্টেড ক্লাইম্বিং দ্য হিল। দলটি পাহাড়ে উঠতে শুরু করেছিল। সামটাইমস দে ওয়ার এক্সস্টেড অ্যান্ড স্যাট ডাউন ফর সামটাইমস টু টেক রেস্ট। মাঝে মাঝে তারা ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং বিশ্রামের জন্য কিছুক্ষণ বসে পড়েছিলেন। অন দেয়ার আপহিল জার্নি দ্য বিউটি অফ নেচার রিফ্রেশড দেয়ার টায়ার্ড মাইন্ড। তাদের পর্বতারোহণের যাত্রায় প্রকৃতির সৌন্দর্য তাদের ক্লান্ত মনকে সতেজ করে দিয়েছিল। At night they were staying in makeshift tent. তারা সাময়িকভাবে তৈরি তাঁবুতে রাত্রি কাটিয়েছিলেন। There was a border line of the forest nearby. পাশেই জঙ্গলের সীমানা ছিল। At a measurable distance there were lombriz, a kind of wild animals. স্বল্প দূরত্বে লোমড়ি নামে এক প্রজাতির পশু ছিল। Those lombriz were howling. সেই পশুগুলি গর্জন করছিল। The doctors were excited, had a thrilled experience. ডাক্তাররা উত্তেজিত হয়ে গিয়েছিল এবং রোমাঞ্চ হয়ে গিয়েছিলেন। Some tried to go out of the tent with torch. কেউ কেউ টর্চ নিয়ে তাঁবুর বাইরে বেরিয়ে যেতে চেয়েছিলেন। বাট দ্য গাইড ফরবিড দেম টু এনকাউন্টার লোমড়িজ অল অফ এ সাডেন। কিন্তু গাইডটি হঠাৎ করে লোমড়িজের সাক্ষাৎ করতে নিষেধ করেছিলেন। আফটার স্পেন্ডিং এ নাইট ফুল অফ সাসপেন্স দ্য টিম ট্রেকার্স আর্লি in the morning started to climb up hill and before midday reached the summit. এক রুদ্ধশ্বাস রাত্রি কাটানোর পর পর্বতারোহী দলটি খুব সকালে পর্বতারোহণ করতে শুরু করলো এবং দুপুরের আগেই চূড়ায় পৌঁছে গিয়েছিল। There they took group photos and enjoy only a brief stay as the weather was ইনক্লিমেন্ট। তারা একসঙ্গে ছবি তুলেছিলেন এবং কিছুটা মুহূর্ত আনন্দ উপভোগ করেছিলেন কারণ আবহাওয়াটা খারাপ ছিল। দেন দে কেম টু দ্য বেস ক্যাম্প ইন দ্য ইভিনিং। তারপর সন্ধ্যায় তারা পাহাড়ের তলার ক্যাম্পে ফিরে এসেছিলেন। ডক্টর অনির্বাণ ভট্টাচার্য সেড দ্য গাইড, থ্যাঙ্কস মিস্টার শর্মা ফর ইউর অ্যাক্টিভ কোঅপারেশন। ডক্টর অনির্বাণ ভট্টাচার্য গাইডকে বলেছিলেন, মিস্টার শর্মা আপনার সক্রিয় সহযোগিতার জন্য ধন্যবাদ। হোয়াইল পার্টিং দ্য গাইড ইন রিটার্ন থ্যাঙ্ক অল দ্য ডক্টরস অ্যান্ড হাগ ইচ আদার। যদিও সেই পথনির্দেশক বিদায় নেওয়ার সময় সকল ডাক্তারকে ধন্যবাদ জানিয়েছিল এবং একে অপরকে বুকে জড়িয়ে ধরেছিল। ইট ওয়াজ এ সাকসেসফুল এক্সপিডিশন অফ দ্য ইয়ং ডাক্তার্স। কিশোর ডাক্তারদের এটা ছিল সফল অভিযান। দেখো গোটা গল্পটার বাংলা মানে তোমাদের সামনে হাজির করে দিলাম। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। বাংলা মানে না জানলে তোমরা পরবর্তী কোশ্চেনগুলো করতে পারবে না। দেখো এরপরে অ্যাক্টিভিটি 1 রয়েছে, পরপর কোশ্চেনগুলো বলে যাচ্ছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। হু আন্ডারটুক দ্য ট্রেকিং ইন ডিসেম্বর 2018? দেখো এইটা হবে অ্যান্সার। তো দেখে নাও বইয়ের ফার্স্ট লাইনে যে রয়েছে, এ গ্রুপ অফ ইয়ং ডক্টরস, একদল কিশোর ডাক্তার তারা 2018 সালে ট্রেকিং গিয়েছিল। ঠিক আছে, এটাই হচ্ছে তার উত্তর। দেখো এখানে সেটাই লেখা রয়েছে, এ গ্রুপ অফ ইয়ং ডক্টরস ফ্রম কলকাতা আন্ডারটুক দ্য ট্রেকিং ইন দ্য ডিসেম্বর 2018। নেক্সট কোশ্চেন, হোয়াট রিফ্রেশ দেয়ার টায়ার্ড মাইন্ড? তাদের পরিশ্রান্ত মনকে কি রিফ্রেশ করেছিল, তরতাজা করেছিল? দ্য বিউটি অফ নেচার রিফ্রেশ দেয়ার টায়ার্ড মাইন্ড। এইমাত্র পড়লাম প্রকৃতির সৌন্দর্য তাদের পরিশ্রম মনকে তরতাজা করেছিল। হোয়াট আর লোমড়ি? লোমড়ি কারা? লোমড়ি ইজ আ কাইন্ড অফ ওয়াইল্ড অ্যানিমেল, এক ধরনের বন্য পশু হচ্ছে লোমড়ি। তারপরে দেখো, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য এক্সপিডিশন? এই অভিযানটার নেতৃত্ব কে দিয়েছিলেন? ডক্টর অনির্বাণ ভট্টাচার্য ওয়াজ দ্য লিডার অফ দ্য এক্সপিডিশন অফ 2018। ঠিক আছে, তারপরে দেখো অ্যাক্টিভিটি 2 কি আছে? অ্যাক্টিভিটি 2 হচ্ছে ডক্টর অনির্বাণ ভট্টাচার্য থ্যাঙ্ক গাইড
তাই গাইডটাকে বা পথ নির্দেশক কেন ধন্যবাদ দিয়েছিলেন? হিজ অ্যাক্টিভ কোঅপারেশন, তার সক্রিয় সহযোগিতার জন্য। দ্য গাইড ফরবিড দেম, ফরবিড মানে নিষেধ করা, সেই গাইডটি বা পথ নির্দেশক নিষেধ করেছিলেন কি? দ্য ডক্টরস টু এনকাউন্টার লোমড়িজ অল অফ এ সাডেন, বাইরে বেরোলে ওই সেই লোমড়িদের সামনে হঠাৎ করে দেখা করতে নিষেধ করেছিলেন। দ্য টিম of the top of the Kedarkantak came across many hurdles and had to face them with patience. তারা কেদারকণ্টক উঠেছিল, কিন্তু সেখানে অনেক রকম বাধাবিঘ্ন সম্মুখীন হয়েছিল এবং সেটা খুব শান্ত মনে ওগুলোকে অতিক্রম করেছিল। তারপরে দেখো অ্যাক্টিভিটি 3 কি আছে? ট্রু ফলস আছে। অন দ্য ওয়ে অফ দ্য ট্রেকার দে ফেসড অবস্টাকেল, তারা ট্রেকাররা মানে যারা পর্বতারোহী তারা উপরে উঠতে গিয়ে অনেক বাধাবিঘ্ন অতিক্রম করেছিল, অবশ্যই ঠিক আছে, এটা ট্রু হবে। লোমড়িজ ওয়ার মুভিং অ্যারাউন্ড দ্য টেন্স, আচ্ছা টেন্সের কাছে কি লোমড়িগুলো ঘোরাফেরা করছিল? তা তো ঘোরাফেরা করছিল না, তারা গর্জন করছিল, ঠিক আছে, এটা ফলস আছে। অন দ্য টপ অফ দ্য হিলস ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড, আচ্ছা পাহাড়ের ওপরে আবহাওয়াটা খুব খারাপ ছিল, অবশ্যই ট্রু আছে। ডক্টর টুক দ্য ডেস ইন লাক্সারি হোটেল, তারা কি লাক্সারি হোটেলে ছিল? তারা ছিল না, তারা একটা টেন্টে ছিল, মেকশিফট টেন্টে ছিল, ঠিক আছে, এটা ফলস আছে। এইভাবে আমাদের 33 পেজের কাজগুলো বুঝে নিলাম। নেক্সট পেজ কী আছে দেখি। নেক্সট পেজ রয়েছে আমাদের অ্যানিমেল, প্লেস আর থিংসের নামগুলো আমাদেরকে বলতে বলেছে। দেখো অ্যানিমেলস পার্সন হবে কোনগুলো? অনির্বাণ ভট্টাচার্য, মিস্টার শর্মা আর লোমড়ি। প্লেস কোনগুলো হবে? কলকাতা, কেদারকণ্টক, এই চারটিকে করেছি আমরা। তারপরে ফটোস, টেন্ট, টর্চ আর ফটোস, এগুলো হবে সব আমাদের নেম অফ দ্য থিংস, ঠিক আছে। অ্যাক্টিভিটি 4টা আমরা এরকমভাবে শিখলাম। তারপরে এখানে কী শিখেছি দেখো, রিড দ্য ফলোইং সেন্টেন্স, নিচে সেন্টেন্সগুলো পড়তে বলেছে। কলকাতা ইজ বিগ সিটি, কলকাতা বিরাট বড় শহর। সুমন ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, সুমন একজন বুদ্ধিমান ছেলে। জিমি ওয়াজ এ ফেথফুল ডগ, জিমি একজন বিশ্বস্ত কুকুর ছিল। 1 নম্বর বাক্যে সিটি বা শহর, 2 নম্বর বাক্যে বয় বা ছেলে, 3 নম্বর বাক্যে ডগ বা কুকুর বলতে সাধারণ কোনো বস্তুকে বোঝানো হয়েছে, অর্থাৎ কোনো একটা শ্রেণী বা ক্লাসকে বোঝানো হয়েছে, এগুলোকে কমন নাউন বলা হচ্ছে বা সাধারণ নাম বলা হচ্ছে। দেখো এখানে বলা হচ্ছে সিটি মানে কোনো একটা শহরকে বোঝাচ্ছে, বয় মানে কোনো একটা ছেলেকে বোঝাচ্ছে, ডগ মানে কুকুরকে বোঝাচ্ছে। কিন্তু এই সিটিটা কোন সিটি? সেটা হচ্ছে কলকাতা। দেখো পরে লেখা রয়েছে নাউনগুলো নির্দিষ্ট করে বোঝানোর জন্য কলকাতা, সুমন আর জিমি এগুলো ব্যবহার করা হয়েছে, এগুলোকে প্রপার নাউন বলছে। যেমন দেখো এই সিটি, সিটি বলে শহর, কিন্তু কোন শহর? কলকাতা শহর। তো সিটিটা হচ্ছে কমন নাউন, অনেক সিটি হতে পারে কিন্তু কলকাতা বলতে একটাই হতে পারে, ওই জন্য এটাকে প্রপার নাউন বলা হচ্ছে। বয় হচ্ছে কমন নাউন, সুমন হচ্ছে প্রপার নাউন, ডগ হচ্ছে কমন নাউন, জিমি হচ্ছে প্রপার নাউন। যখন কোনো একজনকে নির্দিষ্ট করে বলে দেওয়া হবে তখন সেটা হচ্ছে প্রপার নাউন। দেখো এরই উপরে চার্ট করে আমরা একটা চার্ট করছি। বয় যে কোনো দুটো ছেলের নাম লেখা হয়েছে, পীযূষ আর রঞ্জু। গার্ল প্রিয়া, সোমা, আসমা, যে কোনো মেয়ের নাম লিখতে পারা যায়। স্কুল বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল, যে কোনো স্কুলের নাম লিখতে পারা যায়। স্কুল বলতে অনেক স্কুলকে বোঝানো হচ্ছে, কিন্তু এটা বলতে একটাই স্কুলকে বোঝানো হচ্ছে। পেন অনেক পেনকে বোঝানো হচ্ছে, এখানে দুটো পেনের কোম্পানির নাম লেখা রয়েছে, ফোর্থ সেলও হতে পারে। ইনডোর গেমস অনেকগুলো গেমস হতে পারে, কিন্তু লুডো, ক্যারাম, চেস এগুলো হচ্ছে প্রপার নাউন, একদম নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে। নিউজ পেপার অনেক নিউজ পেপার হতে পারে, কিন্তু টাইমস অফ ইন্ডিয়া, দ্য টেলিগ্রাফ বলতে নির্দিষ্টভাবে কোনো নিউজ পেপার নাম বোঝানো হচ্ছে, ওই জন্য এটা কমন নাউন, এগুলো হচ্ছে প্রপার নাউন। আবার এরকমভাবে অ্যাক্টিভিটি রয়েছে, দেখো পেন্সিল, গার্ডেন, হাউস, চক, টাওয়ার, ট্রেন, গ্লাস, চেয়ার, এই 4 থেকে পেলাম, এগুলো হচ্ছে কমন নাউন। কিন্তু নাম বোঝাতে দেখো রিন্টু, ভুটান, কল্পনা, সোমনাথ, দ্য সুন্দরবন, দ্য গঙ্গা, দ্য হিমালয়, নির্দিষ্ট করে নাম বোঝাচ্ছে, এটা হচ্ছে প্রপার নাউন। বোঝা যাচ্ছে কমন নাউন কোনটা, প্রপার নাউন কোনটা? আমরা আস্তে আস্তে পড়াটাকে আর একটু এগিয়ে নিয়ে যাবো। এখানে আর একটা গল্প রয়েছে, সেই গল্পটা পড়বো, তারপরে সেই গল্প থেকে কী কী প্রশ্ন উত্তর আছে সেগুলো আমরা ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। দেখো এখানে যে গল্পটা রয়েছে সেটা একটা পিকনিকের গল্প পড়ছি। এ ফিউ ডেজ এগো উই হ্যাড এ শর্ট ট্যুর টু কালিম্পং, কিছুদিন আগে কালিম্পংয়ে আমরা ছোট্ট ভ্রমণে গিয়েছিলাম। উই হ্যাড এ পিকনিক ইন এ বিউটিফুল ভিলেজ, একটা সুন্দর গ্রামে আমরা পিকনিক করেছিলাম। মেনি উইমেন অফ লোকালিটি পার্টিসিপেট ইন ইট, স্থানীয় বহু মহিলা সেখানে অংশগ্রহণ করেছিলেন। এ লিটল গার্ল স্যাং বিউটিফুল নেপালি সং, একটা বাচ্চা মেয়ে সুন্দর নেপালি ভাষায় গান করেছিল। উই ওয়ার ভেরি মাচ প্লিজড উইথ হার সুইট ভয়েস অ্যান্ড গেভ হার সাম গিফটস, আমরা তার সুমিষ্ট গলায় খুব খুশি হয়েছিলাম এবং তাকে বেশ কিছু উপহার দিয়েছিলাম। সাম ভিলেজার্স কল্ড হার প্রিন্সেস অফ দ্য ল্যান্ড, গ্রামবাসীরা তাকে রাজকুমারী বলে ডাকে।
এ জেন্টেলম্যান প্রেজেন্ট ইন দ্য পিকনিক রিসাইট এ পোয়েম। একজন ভদ্রলোক সে পিকনিকে উপস্থিত হয়ে খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছিল। এ পিকক ড্যান্সড অ্যাট এ মিজারেবল ডিস্টেন্স। পরিমাপযোগ্য দূরে একটা ময়ূর খুব সুন্দরভাবে নাচছিল। সাম লিটল বয়েজ প্লেয়িং নিয়ার বাই স্টুড স্টিল টু এনজয় দ্য ড্যান্স। কিছু বালক সেখানে খেলছিল, তারা স্থিরভাবে দাঁড়িয়ে তার নৃত্য উপভোগ করছিল। অ্যান্ড অক্স ওয়াজ গ্রেজিং অ্যান্ড এ ডগ ওয়াজ চেজিং এ গোট। মানে একটা ষাঁড় সেখানে চড়ছিল, একটা কুকুর একটা ছাগলকে তাড়া করেছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মাস্টার অফ দ্য ফার্ম হাউস থ্যাঙ্কড আস সিনসিয়ারলি অ্যান্ড বিড আস ফেয়ারওয়েল। মানে দিনের শেষে সেই ফার্ম হাউসের মালিক আন্তরিকভাবে আমাদের ধন্যবাদ জানিয়ে আমাদের বিদায় জানিয়েছিল। দেখো, এই একটা গল্প বললাম। এবার এখান থেকে কি জানতে চাইছে? ম্যাসকুলার জেন্ডার, ফেমিনাইন জেন্ডার। হ্যাঁ, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, মানে কোনটা কীরকমভাবে বলতে হবে? ম্যান, ওম্যান, বয়, গার্ল। পুরুষ বলতে জেন্টেলম্যান, লেডি, পিকক, পিহেন, অক্স, কাউ, মাস্টার, মিস্ট্রেস। ঠিক আছে, এখানে ম্যাসকুলার জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডার করা হয়েছে। এখানে ওয়ার্ড্রপ করবে, তারপরে অ্যাক্টিভিটি 7 দিকে চলে যাচ্ছি আমরা। এখানে দেখো, এই ওয়ার্ড্রপ থেকে আমরা শিখতে পারবো রাকেশ হাগড হিজ ফ্রেন্ড আফটার উইনিং দ্য ম্যাচ। ম্যাচটা জেতার পরে রাকেশ তার বন্ধুদের বুকে জড়িয়ে ধরেছিল। অন দ্য সামিট দ্য মাউন্ট এভারেস্ট দে হ্যাড ব্রিথ স্টে। অল্প সময়ের জন্য তারা সেই মাউন্ট এভারেস্টের শিখরে ছিল। আই এনকাউন্টার এ ডিফিকাল্টি ইন সলভিং প্রবলেম। সমস্যার সমাধান করতে আমার বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। দ্য টেকার্স আর প্ল্যানিং টু স্টার্ট নিউ এক্সপেডিশন। পর্বতারীরা নতুন অভিযানের জন্য পরিকল্পনা গ্রহণ করছে। 37 পেজের আমাদের এতটা পর্যন্তই পড়া রইল। 38 পেজে কী আছে? মেক সেন্টেন্স রয়েছে। দেখো, এটা আমি আমার মতো করেছি, তোমরা নিজের ইচ্ছা মতো করতে পারো, কোনো সমস্যা নেই। এনকাউন্টার সম্মুখীন হওয়া, ডিসকভার আবিষ্কার করা, ক্লাইম মানে চড়া, সামিট মানে শিখর। আই এনকাউন্টার মেনি প্রবলেমস ইন মাই লাইফ। আমি জীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছি। নিউটন ডিসকভার মেনি থিংস। স্যার আইজাক নিউটন অনেক জিনিস আবিষ্কার করেছিলেন। ইউ লাভ টু ক্লাইম ট্রি। তুমি গাছে চড়া পছন্দ করো। দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট ইজ কভার্ড উইথ স্নো। আচ্ছা, মাউন্ট এভারেস্টের শিখর বরফ দ্বারা আবৃত। ঠিক আছে, এবার কি বলছি? এখান থেকে নিয়ে রাইমিং ওয়ার্ড, যেরকম হাগ, মাগ, টাগ, তারপরে সাপ্লাই, অ্যাপ্লাই, ইমপ্লাই, সামিট, ফিট, পিট, ক্লাইম্বার্স, টিম্বার্স, ক্রিপার্স। এই ওয়ার্ডগুলো নিয়ে এখানে বসাতে বলেছে। আশা করি তোমরা বুঝতে পারবে, এটা খুবই সহজ ছিল। তারপর দেখো, রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট অ্যান আউটিং। তুমি কোথাও বাইরে বেড়াতে গেছো, এই নিয়ে 6টা বাক্য লিখতে বলেছে। দেখো, আমি আমার মতো লিখছি, তোমরা নিজের ইচ্ছা মতো লিখতে পারো। লাস্ট ইয়ার অন 25 ডিসেম্বর উই ওয়েন্ট টু ব্যান্ডেল। গত বছর 25 ডিসেম্বর আমরা ব্যান্ডেল গিয়েছিলাম। তো ব্যান্ডেল চার্জ বাই ট্রেন, আমরা ট্রেনে করে ব্যান্ডেল চার্জ গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের সঙ্গে সেখানে গিয়েছিলাম। উই স্পেন্ড দেয়ার হোল ডে। সেখানে আমরা সারাদিন কাটিয়েছিলাম। ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক স্পট টু ভিজিট। বেড়াতে যাওয়ার জন্য এটা খুব দারুণ জায়গা। উই এনজয় দেয়ার ভেরি মাচ। আমরা সেখানে খুব আনন্দ উপভোগ করেছিলাম। ইন দ্য ইভিনিং উই রিটার্ন ব্যাক টু আওয়ার হোম। আমরা সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসেছিলাম। এটা এরকমভাবে লিখতে পারো, নিজের ইচ্ছে মতো করে করতে পারো। দেখি এর পরের পেজে কী আছে। পরের পেজে আরও একটা গল্প আছে। আমরা গল্পটা ধীরে ধীরে পড়বো, বাংলা মানেগুলো বুঝবো, তারপরে আমরা এর প্রশ্নোত্তরে পৌঁছে যাব। দেখো, এ ট্রেক। Some years ago in February, an expedition team started trekking on the Sonmark Glacier. কিছু বছর আগে ফেব্রুয়ারি মাসে একটা অভিযাত্রী দল সোনমার্গ হিমবাহের উদ্দেশ্যে যাত্রা করেছিল। গ্লেসিয়ার মানে হিমবাহ। ঠিক আছে, দে ট্রাইড হার্ড টু স্কেল দ্য সামিট। চূড়ার পরিমাপ করার জন্য তারা কঠোর প্রচেষ্টা করেছিল। সাডেনলি হেভি স্নোফল স্টার্টেড and the 12 climbers had to encounter an inclement weather. হঠাৎ ভারী তুষারপাত হয় এবং 12 জন আরোহী খুব খারাপ আবহাওয়ার সম্মুখীন হন। ডিফ্রস্টিং দেয়ার বুটস দে রিনিউড দেয়ার জার্নি। তাদের বুটগুলোকে বরফমুক্ত করার পর তারা পুনরায় তাদের যাত্রা শুরু করেছিল। মুভিং উইথ এ গ্রেট ডিফিকাল্ট দে discovered a wild fox buried under the frozen track of the land. অত্যন্ত অসুবিধা সহকারে চলতে গিয়ে তারা জমির হিমশীতল নিচে সমাধিস্থ একটা বন্য শিয়ালের আবিষ্কার করেছিল। আফটার সেভার স্ট্রেন দে রিচড দ্য সামিট। প্রচণ্ড চাপের পর তারা চূড়ায় উঠতে সমর্থ হয়েছিল।
দে ওয়ার ভেরি হ্যাপি অ্যান্ড হাগ ইচ আদার। তারা খুবই আনন্দিত হয়েছিলেন এবং একে অপরকে বুকে জড়িয়ে ধরেছিলেন। দেখো এটা গল্পটা বলে দেওয়া হলো। এরপর এখান থেকে প্রশ্ন উত্তর আছে, সেগুলো আমরা দেখে নেবো। এখানে প্রশ্ন আছে, ওয়েন ডিড দ্য এক্সপিডিশন টিম ট্রেক অন সোনলেস ইয়ার? কখন তারা সোনমার্গে গিয়েছিল? সাম ইয়ার্স এগো, কিছু বছর আগে, ফেব্রুয়ারি। এই যে যেটা পড়লাম এখান থেকে প্রশ্নটা এখানে রয়েছে। সাম ইয়ার্স এগো ইন ফেব্রুয়ারি অ্যান এক্সপিডিশন টিম স্টার্টেড ট্রেকিং। হোয়াট ডিড দ্য 12 ক্লাইম্বার্স ডিসকভার? এই 12 জন পর্বতারোহী কী আবিষ্কার করেছিল? 12 ক্লাইম্বার ডিসকভার এ ওয়াইল্ড ফক্স বারিড আন্ডার দ্য ফ্রোজেন ট্র্যাক অফ দ্য ল্যান্ড। ঠিক আছে। তারপরে হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য এনজয় ইন দ্য ক্লাইম্বার? তারা কেন আনন্দিত হয়েছিল ক্লাইম্বারগুলো? অ্যাজ দ্য ক্লাইম্বার্স রিচ দ্য সামিট দে বিকাম ভেরি হ্যাপি। তারা যখন পর্বত চূড়ায় উঠেছিল অনেক বাধা অতিক্রম করে, তখন তারা খুব খুশি হয়েছিল, তাই জন্য একে অপরকে জড়িয়ে ধরেছিল। দেখো এটা হয়ে গেল 39 পেজে। এরপরে আমাদের কি রয়েছে? ট্রু ফলস রয়েছে। আচ্ছা, সাম ইয়ার্স এগো ইন ডিসেম্বর এক্সপিডিশন টিম স্টার্টেড ট্রেকিং। এটা ফলস হবে কেন? এখানে কি বলা আছে? কিছু বছর আগে ফেব্রুয়ারি মাসের কথা বলা আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে কি বলেছে? সাম ইয়ার্স এগো ইন দ্য ডিসেম্বর বলেছে, ডিসেম্বর বলেছে, ডিসেম্বর তো হবে না, এই জন্য এটা ফলস হয়েছে। ক্লাইম্বার ডিফরেস্ট দেয়ার কোর্স, তাদের কোর্টগুলো কি বরফমুক্ত করেছিল? তা তো নয়, তাদের বুটগুলোকে বরফমুক্ত করেছিল, তাহলে ফলস আছে। এই ওয়াইল্ড ফক্স ওয়াজ ফ্রোজেন, একটা বন্য শিয়ালকে দেখতে পেয়েছিল, অবশ্যই এটা ট্রু আছে। অন রিচিং দ্য সামিট দ্য ক্লাইম্বার্স ওয়ার ভেরি হ্যাপি। আচ্ছা, শিখরে উঠে তারা কি খুব খুশি হয়েছিল? অবশ্যই খুশি হয়েছিল, এই জন্য ট্রু আছে। বেশ, তারপর দেখো আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভগুলোকে। এখানে ফেমাস হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে স্নোনি মাউন্টেন। দেখো পোয়েট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে ফেমাস। পোয়েট অফ ওয়েস্ট বেঙ্গল কে হচ্ছে? ফেমাস, বিখ্যাত, ওই জন্য হচ্ছে এখানে আন্ডারলাইন করাই আছে। তারপরে স্নোনিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ব্রোকেনটা অ্যাডজেক্টিভ, ফাউলটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ নিয়ে আগে ক্লাস হয়ে গেছে, ওই জন্য এখানে কিছু বলছি না, তোমরা দেখে না। শুধু একটা অপোজিট ওয়ার্ড দিয়েছে, ডিফিকাল্ট, ইজি, ওয়াইল্ড, ডোমেস্টিক, হ্যাপি, স্যাড, সেভার, জেন্টাল, রিনিউড, আননোন। ফাউল হচ্ছে ফ্র্যাগ্রেন্ট। এটা হচ্ছে এখানকার অবজেক্টিভগুলো রয়েছে, অপোজিট ওয়ার্ডগুলো রয়েছে। ঠিক আছে, বেশ। তারপরে দেখো কি রয়েছে এখানে। 14 অ্যাক্টিভিটিতে একটা জন্মদিনে গেছো, সেখান সম্পর্কে কিছু বলতে বলেছে। চলো এটা বলে দেওয়া হচ্ছে। লাস্ট স্যাটারডে আই ওয়েন্ট টু অ্যাটেন্ড মাই ফ্রেন্ডস বার্থডে। গত শনিবার আমি আমার বন্ধুর জন্মদিনে গিয়েছিলাম। অল মাই ফ্রেন্ডস ওয়ার প্রেজেন্ট দেয়ার। আমার সমস্ত বন্ধুগুলো সেখানে উপস্থিত ছিল। দ্য রুম ওয়াজ ডেকোরেটেড ভেরি ওয়েল। ঘরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। দ্য বিগ অ্যান্ড বিউটিফুল কেক ওয়াজ বট অ্যাট দ্য বার্থডে পার্টি। সে বার্থডে অনুষ্ঠানে একটা সুন্দর আর বড় একটা কেক আনা হয়েছিল। উই অল এট দ্য কেক অ্যান্ড আদার ফুড। আমরা অন্যান্য খাবারের সঙ্গে কেকটাও খেয়েছিলাম। উই অল হ্যাড বার্থডে ক্যাপ অন আওয়ার হেড। দেখো প্রত্যেকের মাথায় বার্থডে ক্যাপ রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, সেটাই লেখা রয়েছে। ছবিটা দেখে আমরা অনেকটাই বুঝতে পারবো। আচ্ছা, উই প্লেড এ লট অন ইনডোর গেমস দেয়ার। আমরা ওখানে অনেক ইনডোর গেমস খেলেছিলাম। উই হ্যাড এ গ্রেট টাইম। আমরা খুব ভালো সময় কাটিয়েছিলাম। তারপরে দেখো অ্যাক্টিভিটি 15। এখানে কি বলেছে? এখানে একটা বলা হয়েছে, সেটা নিয়ে একটা লিখতে বলেছে। সিতং ভ্যালি ইজ এ বিউটিফুল প্লেস সিচুয়েটেড ইন দার্জিলিং হিলস। সিতং ভ্যালি একটা খুব সুন্দর জায়গা, যে দার্জিলিংয়ে অবস্থিত। ইট ইজ নোন অ্যাজ অরেঞ্জ ভ্যালি। দেখো এখান থেকে পয়েন্টগুলো নিয়ে এটা লেখা হয়েছে, এটা অরেঞ্জ ভ্যালি নামে পরিচিত। দ্য এন্টায়ার এরিয়া ইজ ফিল্ড উইথ মেনি অরেঞ্জ ট্রিজ। গোটা জায়গাটা অরেঞ্জ গাছে, কমলা লেবুর গাছে ভর্তি আছে। দ্য ওয়েদার অফ দ্য প্লেস ইজ ভেরি কুল অ্যান্ড কাম। দেখো এখানে লেখা রয়েছে, এখানকার আবহাওয়া খুব শান্ত এবং ঠান্ডা। ভেরিয়াস টাইপস অফ বার্ডস ক্যান বি সিন ইন দ্য ভ্যালি। অনেক ধরনের পাখিও সেখানে দেখতে পাওয়া যায়। দেখো এটা লেখা রয়েছে। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই পেরেন্টস। দেখো আমি এখান থেকে বলেছি ভ্যালি উইথ মাই পেরেন্টস। আমি ওখানে আমার পেরেন্টসের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে গেছিলাম। আই লাইক দ্য প্লেস ভেরি মাচ। আমি সেই জায়গাটা খুব বেশি পছন্দ করি। দেখো এইভাবেই গোটাটা পড়িয়ে দেওয়া হলো, সমস্ত বাংলা মানে বুঝিয়ে দেওয়া হলো। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। এইভাবেই আমরা একের পর এক পেজ করে যাব, গোটা বইটা আমরা শেষ করব। দেখো 35 পাতা খুললে তোমরা দেখতে পাবে, ঘরের বাহিরে তাকিয়ে দেখো যে কী লেখা রয়েছে। দেখো, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। ঠিক আছে, একটা কবিতার বিখ্যাত দুটো লাইন। এরপরে দেখো কি লিখেছে। শান পুকুরের ঘাট, সুবোধ আগেও এসে বসেছে,
কিন্তু এমন করে পুকুরটা দেখেনি। ঘাটটা পূর্ব দিকে, পাড়গুলো উঁচু করে বাঁধানো। সুবোধ এবার পাড় ধরে দক্ষিণ দিকে হাঁটতে লাগলো। চারপাশ ঘুরে আসতে কত পা হয় গুনে নেবে। একটু এগিয়ে সুবোধ দেখলো পাড়ের পাশে কত রকম ঘাস, ঝোপ, ফুল, জলের মধ্যেও গাছ, শালুক ফুল, ছোট ছোট পানা, জলের খুব কাছে লতার মতো গাছ, খাঁজ কাটা পাতা। ঠাকুমা মাঝে মাঝে এই রকম আনে, বলে ঢেঁকি শাক। সুবোধ কখনো পাড়ায় গাছপালা দেখতে দাঁড়াচ্ছে, তখনই লিখে রাখছে কত পা হলো। পাড়ে তাল গাছ, খানিক যাওয়ার পর বাঁশঝাড়, কোথাও পাড় ভেঙে জল ঢোকার নালা হয়েছে। মাঠ থেকে বর্ষার জল ঢোকে। আর একটু এগিয়ে কলার ঝাড়, একটা কাঁদি ধরেছে, একটায় মোচা বেরিয়েছে। তারপর নীলুদার ঘর। নীলুদা পুকুরের মাছ, পাড়ের গাছপালা আর পাশের আম কাঁঠালের বাগান পাহারা দেয়। সুবোধ আবার পা গুনে গুনে হাঁটতে শুরু করলো। পরদিন স্কুলে এসে সুবোধ বলল, স্যার, আমরা কোনো দিন জলাশয়ের মানচিত্র করিনি। সেটা করার জন্য আগে একটা জলাশয় খুঁটিয়ে দেখতে হবে। সুবোধ এবার 1570 পা টেনে হেঁটে শানপুকুর ঘোরার কথা বলল। স্যার বললেন, তোমার 1 পা মানে কতটা? আমার 10 পা মানে 3 মিটার। আগেই মেপে নিয়েছি। ঘাটটা কোন দিকে দেখেছ? পুকুরের আকৃতিটা, ঘাটটা পূর্ব দিকে। পুকুরের আকৃতিটা গোলের মতো। তাহলে যা যা আছে তার ঠিক চিহ্ন করো, আঁকো আর বলে দাও, সবাই শুনুক। এরপরে সবাই একটা জলাশয় ভালো করে দেখবে, তারপরে মানচিত্র করবে। সুবোধ দিকটা দিয়ে শুরু করলো আঁকা। কোনটা কিসের চিহ্ন তা বলে আঁকতে লাগলো। একটু পরে শানপুকুরের মানচিত্র আঁকা হয়ে গেল। দেখো কেমন হয়েছে মানচিত্রটা? ঠিক অনেকটা এইরকম। কি করেছে বলো তো? এটা কলা গাছের জন্য এই চিহ্নটা দিয়েছে, বাঁশঝাড় এইরকম চিহ্ন, তাল গাছ লম্বা একটা দিয়েছে, ফুল গাছের জন্য এই চিহ্ন, কাশবনের জন্য এই কাশফুলের জন্য এই চিহ্ন, বাড়ি, ছোট পানা, পথ, শালুক ফুল আর ঘাট। এবার দেখো এখানে দিয়েছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। পূর্ব দিক মানে এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এদিকটা উত্তর দিক, এদিকটা দক্ষিণ দিক, এদিকটা পশ্চিম দিক। তাহলে পূর্ব দিকে ঘাটটা ছিল, দেখো ঘাটের ছবিটা এইখানে এঁকে দিয়েছে। চারিপাশ দিয়ে পথ আছে, দেখো পথের ছবিটা এখানে এঁকেছে। শালুক ফুল, পুকুরের মাঝখানে শালুক ফুল রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে একটা বাড়ি ছিল, বাড়ির কথা বলা হয়েছে। তারপরে কলা বাগান, দেখো কলা বাগানের ছবি দিয়েছে। তারপরে বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়ের ছবি দিয়েছে। যেটা পড়লাম সেটা ছবির আকারে কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তোমরা এরকম অনুসরণ করলে করতে পারবে। চলো আমরা পড়াটাকে এগিয়ে নিয়ে যাই। মাটির নিচের জল। পরদিন ক্লাস জবাব বলল, আমাদের গাঁয়ে আরও বড় পুকুর আছে। সেই পুকুরে কি জল ঢোকার অনেক নালা আছে? সেটার পার বেশি উঁচু নয়, বর্ষায় চারিদিক দিকে জল আসে। তাহলে ওটা পানীয় জলের পুকুর ছিল না। সুবোধ যে পুকুর দেখিয়েছিল তার পার উঁচু, পানীয় জলের জন্য এটা কাটা, পরে টিউবওয়েল চালু হয়েছে। বিডু বলল, আগে টিউবওয়েল ছিল না? না, তখন কিছু পুকুর আলাদা করে থাকতো, কেউ সেখানে স্নান করতো না, নোংরা ফেলতো না। এখনও 2-1টা এমন জায়গা আছে সেখানে মাটির নিচে সহজে জল পাওয়া যায় না, অথবা মাটির নিচের জল খুব নোনতা। দেখো রতন বলল, জানি, সুন্দরবনে সাগরের কাছে তো, মাটির নিচে সাগরের জল চুঁয়ে আসে, তাই জল নোনতা। খালেদা বলল, এখানে মাটির নিচের জল কিভাবে এসেছে? হয়তো অনেক দিন আগে এখানে পানীয় কিছু জল মাটির নিচে ছিল, তার সঙ্গে সাগরের জল চুঁয়ে এসছে। লক্ষ লক্ষ বছর ধরে একটু একটু করে বাড়ির ভেতর দিয়ে, কোথাও ছোট কণার বালি, প্রায় কাদার মতো, তাই নুন আসতে পারেনি, আটকে গেছে। বাকিরা কিভাবে এসেছে বলা কঠিন। বৃষ্টির জল চুঁয়ে চুঁয়ে থাকতে পারে, নদীর জল তুললে বৃষ্টির জল আবার ঢুকে যাবে, সেটা সহজ হবে না। এবার বহু বছর লাগবে, অনেক নিচের স্তরে বৃষ্টির জল সহজে যাবে না। তাহলে তো টিউবওয়েলের পরে আর পানীয় জল উঠবে না। তিতলি বলল, মিনি ডিপ টিউবওয়েল দিয়ে লোকে নিজের খুশি মতো চাষের জল তুলছে। সাবিনা বলল, খোলা কল দিয়ে তো জল পড়েই যাচ্ছে। সুবোধ বলল, অনেক লোকালয়ে সব কাজই মাটির নিচের জল ব্যবহার করা হয়, আবার গ্রামের দিকে মাটির নিচে জল তুলে ধান চাষ করা হচ্ছে। কিন্তু এভাবে মাটির নিচে জলস্তর নেমে যাচ্ছে, ফলে পানীয় জলের দূষিত হয়ে যাচ্ছে।
এই নিয়ে আমরা পরবর্তীকালে প্রশ্ন পড়ব। কিন্তু এখানে একটা ছক দিয়েছে, চলো ছকটা আমরা ভালো করে বুঝে নিই। প্রথমে দিয়েছে কি কি কাজে মাটির নিচের জল ব্যবহার করা হয়। পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়, ধান চাষ করার জন্য ব্যবহার করা হয়, শাকসবজি চাষের জন্য, আর কলকারখানা বর্জ্য পদার্থের জন্য কলকারখানা ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে দেখো কি রয়েছে, কোন কোন কাজে মাটির নিচের জল ব্যবহার করা ছাড়া উপায় নাই, যেমন পানীয় জল, ধান চাষ, কলকারখানায়, আর মাটির নিচে জল ছাড়া উপায় নেই। আচ্ছা, তারপর কি আছে, অন্য কোন কাজে কোথাকার জল ব্যবহার করতে হবে। বৃষ্টির জলকে ধরে চাষের জন্য লাগানো যেতে পারে, নদীর জলকে চাষের কাজে লাগানো যেতে পারে, বা শাকসবজি চাষের ক্ষেত্রেও এই জল ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, তোমরা দেখে নাও ছকটা এরকমভাবে করা হয়েছে। তারপরে আরও একটা ছক আছে, সেটা অনেক পরে আছে, ওটা আমরা এটা পুরো নেবো, তারপর সেই ছকটা দিয়ে যাব। কি আছে দেখে নাও, রয়েছে জল নষ্ট আর জল কষ্ট। সাবিনা ফেরার পথে আবার সেই দৃশ্য দেখলো, একটা জলের কল খোলা রয়েছে, কেউ জল নিতে আসেনি। সাবিনা কলটা বন্ধ করে দিয়ে এলো, তারপর হাঁটতে হাঁটতে ঢুকলো পাড়ায়। হঠাৎ ওর নজরে পড়লো একটা খোলা পাইপ দিয়ে জল পড়ে যাচ্ছে। ভালো করে দেখলো, দেখে বুঝলো যে ট্যাঙ্কে এসে জল জমে, সেই ট্যাঙ্কটা জল এটা। তারপর সেসব কথা এসে স্কুলে বললো, কিয়া শুনে বললো, আমাদের পাড়াও জল নষ্ট হচ্ছে, সজল ধারা জল এসেছে গত বছর, পাড়ায় ঢোকার মুখে একটা কল 10 দিনের মধ্যে কেউ ভেঙে ফেলেছে। এখন জল আসলে এক টানা জল পড়ে, সকাল থেকে লম্বা লাইন দিয়ে জল ভরি, দুপুরে 2-1 জন করে আসে, জল নেয়, স্নান করে, বাকি জলটা পড়ে নষ্ট হয়। অনন্ত বলল, 2-1 বালতি করে জল নিলে হয়, সারাদিন চলে, আমরা ওই জল খাই, অন্য সব জল পুকুরের জলে, সব কাজ পুকুরের জলে হয়, রান্না, চাল ধোয়া, আনাজপাতি ধোয়া, পুকুরের জলই ওসব হয়, তবে সম্ভব হলে ওগুলো আবার কলের জলে ধোয়া ভালো। জয়া বলল, কেন, অত জল নষ্ট হয়, ওতেও তো জল নষ্ট হয়, সেটা নিতে পারিস, অত দূর থেকে জল বেশি আনা মুশকিল। স্যার সব শুনছিলেন, বললেন, রান্নার জল অনেকক্ষণ ফোটে, তবুও রান্নাটা পুকুরের জলে না করাই ভালো। অনন্ত বলল, শশা কেটে খাবি, তাহলে ওটা তো আর জলে ফোটাবি না, চিড়ে ভিজিয়ে খাবি, সেটা জলে ফুটবে না, এসব একদম পুকুরের জল ব্যবহার করিস না। তারপর একটা ছক রয়েছে, আমরা ছকটা বুঝবো। এখানে কি রয়েছে, পানের জল, পান করার জন্য জল, যে জল আছে সেটা মাটির নিচের জল, টিউবওয়েলের মাধ্যমে সেটা উপরে তুলে ব্যবহার করা উচিত। তারপরে চাল বা আনাজ ধোয়ার জল, এটা কি করা উচিত, কলের জল ব্যবহার করা উচিত। কাঁচা খাবার, ফল ধোয়া, এটা বিশুদ্ধ জল বা টিউবওয়েলের জল ব্যবহার করা উচিত। তারপরে চিড়ে মুড়ি ভেজানো, এটা টিউবওয়েলের জল ব্যবহার করা উচিত। রান্না করা, ওই একই রকমভাবে টিউবওয়েলের জল ব্যবহার করা উচিত। মুখ ধোয়া, টিউবওয়েল। বাসন ধোয়া, প্রথমে পুকুরের জলে ধুয়ে নিয়ে এসে একটু কলের জলে ধুয়ে নেওয়া উচিত। ঠিক আছে, কাপড় কাচা পুকুরের জলে করা উচিত, ঘর মোছা পুকুরের জল ব্যবহার করা উচিত, স্নান করা কলের জল ব্যবহার করা উচিত। ঠিক আছে, এরকমভাবে আমরা এই ছকটা বুঝে নিলাম। এরপরে দেখি রয়েছে, এখানে আরও একটা ছক রয়েছে, তার কি পড়া আছে, চলো পড়াটা পড়ে নিই। অন্তরা, আচ্ছা, জল হলো নষ্ট, টিউবওয়েলের কষ্ট। অন্তরা আর সুজন যাচ্ছিল, ওরা দেখলো অচেনা 2 ছেলে মেয়ে পাম্প করে যাচ্ছে, ওদের সমবয়সী, ভাবলো ওরা জল খাচ্ছে আর কতটা ফেলছে মাপা যাবে। অন্তরা গুনল, মেয়েটা 10 বার পাম্প করলো, সুজন গুনল, ছেলেটা 10 ঢোক জল খেলো। অন্তরা বলল, কাল একটা গ্লাস আনবি, তারপরে 10 বার পাম্প করে জল তুলবো, কত গ্লাস জল হয় দেখবো, তুই 10 ঢোকে জল খাবি, কত গ্লাস জল হয় বোঝা যাবে, এইভাবে ওরা জল খেলে কত জল নষ্ট হলো বোঝা যাবে। বেশ, তো এইভাবে আমরা মাপবো। তারপরে দেখো ছকটা এখানে রয়েছে, এই ছকটা তোমরা ভালো করে বুঝবে। কি রয়েছে, 10 বার পাম্প করার পর জল উঠেছে, দেখো 10 বার পাম্প করে 10 গ্লাস জল উঠেছে, কত গ্লাস জল 10 ঢোকে পান হয়েছে, 5 গ্লাস জল 10 ঢোকে পান হয়েছে। আর কতটা জল নষ্ট হয়েছে, 5 গ্লাস জল নষ্ট হয়েছে। তাহলে জল তোলার ভগ্নাংশ যদি পরিণত করি, 10 ভাগের মধ্যে 5 ভাগ, মানে 5-এর 10। ঠিক আছে, মানে 1/2 অংশ জল আমরা নষ্ট করতে পেরেছি। এটাই হলো এখানকার পড়া। ঠিক আছে, এরপরে আমরা কিছু প্রশ্নোত্তর চলে যাব। এখান থেকে যেরকম প্রশ্নোত্তর হয় সেগুলো নিয়েও আলোচনা করে নেবো। চলো দেখি এখান থেকে কী প্রশ্নোত্তর হতে পারে। দেখো, প্রথমে আমরা দেখব সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সুন্দরবন অঞ্চলে মাটির নিচের জল কেমন জল? দেখো, এখানে 4টে অপশন রয়েছে, কোনটা সঠিক সেটা আমাদের বলতে হবে। নোনতা, মিষ্টি, তেতো, না কোনোটাই নয়। সুন্দরবন অঞ্চলের জল নোনতা জল, আমরা এইমাত্র পড়লাম। তারপরে দেখো কী লেখা আছে, চাষের কাজের জন্য জল বেশি তোলা হয় কোথা থেকে, পুকুর থেকে, টিউবওয়েল থেকে, মিনি ডিপ টিউবওয়েল থেকে, না কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে মিনি ডিপ টিউবওয়েল থেকে চাষের জন্য বেশি জল তোলা হয়।
রান্নার পক্ষে উপযুক্ত জল হলো কোনটা? দেখো এখানে 4টে অপশান রয়েছে। রান্নার জন্য উপযুক্ত জল হচ্ছে পুকুরের জল, টিউবওয়েলের জল, নয়নজলির জল, না কোনোটিই নয়। উত্তর হচ্ছে টিউবওয়েলের জল। এরপরে দেখো শূন্যস্থান পূরণ রয়েছে। এসব আমরা শূন্যস্থান পূরণ করে বুঝিনি। কলার ঝাড় থেকে ড্যাশ বেরোলে কলা হয়, মোচা বেরোলে কলা হয়। শূন্যস্থানে মোচা লিখতে হবে। তারপরে সুন্দরবনের মাটির নিচে ড্যাশের জল চুঁয়ে আসে, সাগরের জল চুঁয়ে আসে। শূন্যস্থানে সাগর লিখতে হবে। ড্যাশ প্রকল্পে পাড়ার জলের কল এসছে, সজলধারা প্রকল্পে পাড়ার কলে জল এসছে। এবার দেখো সত্য মিথ্যা নির্ণয় করা এবার বলা আছে। কলা গাছ, মাছ গাছ হচ্ছে জলজ উদ্ভিদ, এটা একদম মিথ্যা কথা, ক্রস করে দেওয়া হয়েছে। তারপরে ঢেঁকি শাক আমাদের খাবার হিসেবে ব্যবহার করা হয়, একদম সত্যি, রাইট চিহ্ন দেওয়া হয়েছে। তারপরে আগেকার দিনে পানীয় জলের পুকুরের পাড়গুলি উঁচু করে বোঝানো হতো, অবশ্যই সঠিক, ঠিক চিহ্ন দেওয়া হয়েছে। সুন্দরবনের মাটির তলায় সাগরের জল চুঁয়ে প্রবেশ করে, তাই মাটির জল হয় নোনতা, একদম সঠিক। তারপরে রান্নার পুকুরের জলে না করাই ভালো, এটা একদম ভুল। তারপরে বেশি গভীরে জল পান করলে কোনো অসুবিধা হয় না, এটা ঠিক আছে। এরপরে আমরা দেখে নেব দুটি একটি বাক্যে উত্তর দাও। জলে ভাসে এমন দুটি গাছের নাম কচুরিপানা ও ছোটপানা। মূল আছে এমন দুটি জলজ উদ্ভিদের নাম শালুক আর পদ্ম। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই খাতা লিখে নেবে, তোমাদের খুব উপকারে লাগবে। ঢেঁকি শাক কি এক ধরনের জলজ ফান জাতীয় অপুষ্পক উদ্ভিদ। পুকুর পাড়ে ঝাড় হয়ে বেড়ে ওঠে এমন দুটি গাছের নাম হলো কলা গাছ ও বাঁশঝাড়। পানীয় জলের জন্য ব্যবহৃত পুকুর পাড় কেমন ছিল? পানীয় জলের জন্য ব্যবহৃত পুকুর পাড় উঁচু করে বাঁধানো থাকতো আগেকার দিনে। কোন অঞ্চলের মাটির জল নোনতা? সুন্দরবন অঞ্চলের মাটির জল নোনতা। তারপরে পুকুরের সঙ্গে অনেক নানা রকম যুক্ত করা হয়, কেন? পুকুরের সঙ্গে অনেক নালা যুক্ত করা হয়, নালা হবে এটা, হ্যাঁ। বর্ষাকালে নালা দিয়ে পুকুরের জল এসে তা ভর্তি করে, সেই জন্য পুকুরের সঙ্গে অনেক নালা যোগ করা হয়, নালা, এটাও নালা। আরেকটা কোশ্চেন কি আছে? টিউবওয়েলের জল নষ্ট বন্ধ করার সহজ উপায় কি? টিউবওয়েলের জল সরাসরি ব্যবহার না করে গ্লাসে বা বোতলে ভরে পান করা এবং বালতিতে ভরে অন্য কাজ করা। 9 নম্বর প্রশ্ন কি আছে? মাটির নিচের জল কীভাবে তোলা হয়? মাটির নিচের জল টিউবওয়েল বা ডিপ টিউবওয়েলের সাহায্যে তোলা হয়। দেখো ছোটো কোশ্চেন 9টা বলে দেওয়া হলো। এরপরে বড় কোশ্চেন আছে, 2-3টে বাক্যে রয়েছে, একটু ভালো করে বুঝবে। সুন্দরবন অঞ্চলের মাটির নিচের জল নোনতা হয় কেন? সুন্দরবন অঞ্চলে মাটির জল সাগরের জলের সঙ্গে যুক্ত, সাগরের জল চুঁয়ে চুঁয়ে মাটির জলের সঙ্গে যুক্ত হয়, ওই জন্য এইখানকার মাটির জল নোনতা হয়। দেখো তারপর কোশ্চেন, মাটির নিচের জল যথেচ্ছ তোলা হলে কি ক্ষতি হবে? মাটির নিচে পানযোগ্য জলকে বেশি করে তুললে কি ক্ষতি হবে? চলো আমরা দেখে নিই। এখানে 4টে পয়েন্টের কথা বলা হয়েছে, আমরা সেগুলো বুঝবো। পানীয় জলের সংকট দেখা যাবে, মাটি ধসে যেতে পারে, এলাকার ক্ষতি হতে পারে, জলের স্তর এতটাই নেমে যাবে যে গ্রীষ্মকালে টিউবওয়েল দিয়ে জল উঠবে না। নেক্সট কোশ্চেন কি দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে পানীয় জল সংকট দূরীকরণ সম্পর্কে যা লেখো। জলের সংকট থেকে রক্ষা পেতে গেলে আমাদের কী করতে হবে সেটা এখানে লেখা রয়েছে। চলো সেটা নিয়ে আমরা আলোচনা করি নি একটুখানি। দেখো, পানীয় জলের অপব্যবহার কমাতে হবে। ধান চাষের জন্য পানীয় জল ব্যবহার করা যাবে না। জলের ট্যাপ থেকে অযথা জল যাতে না পড়ে সেদিকে নজর রাখতে হবে। পানীয় জলের সংকট সম্পর্কে সকল মানুষকে সচেতন থাকতে হবে। এরপর দেখো কী রয়েছে, রান্নার কাজে বা অন্য কোনো খাদ্যবস্তু খাওয়ার আগে দেওয়া কলের জল ব্যবহার করা উচিত কেন? দেখো, পুকুরের জলে বহু রোগের জীবাণু থাকে, তাই ওই জল ব্যবহার করলে খাবার জিনিসের সঙ্গে বহু জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের সৃষ্টি করতে পারে। কলের জল মাটির নিচ থেকে পাম্পের সাহায্যে তোলা হয়, বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে আসার জন্য জীবাণু নষ্ট হয়ে যায়, তাই ওই জলে কোনো জীবাণু থাকে না। তাই রান্নার কাজে বা খাবার জিনিসের ক্ষেত্রে কলের জল ব্যবহার করা উচিত। বেশ, 5 প্রশ্ন কি দেখি, মাটির নিচে জলস্তর বা ভৌম জলস্তর নেমে যাচ্ছে কেন? বর্তমানে মানুষ কোনো জনবসতি এলাকায় সব কাজই মাটির নিচের জল ব্যবহার করে। গ্রামের দিকে মাটির নিচের জল তুলে ধান বা অন্যান্য ফসল চাষ করা হয়। এইভাবে মাটির জল যথেষ্ট ব্যবহারের ফলে জলস্তর নেমে যাচ্ছে। তারপরে দেখো কী কোশ্চেন রয়েছে, কেন মানুষকে এখনও পুকুরের জল পান করতে হয়? অনেক পাহাড়ি বা শুকনো এলাকায় মাটির নিচে জলের অভাব থাকে, আর মাটির নিচের জল লবণাক্ত হলে মানুষকে বাধ্য হয়ে পুকুরের জল পান করতে হয়। তারপর দেখো 7 প্রশ্নটা কি রয়েছে, আমরা প্রতিদিন কিভাবে জল নষ্ট করে থাকি? আমরা প্রতিদিন কলে হাত মুখ ধোয়া, স্নান করার সময় অযথা কল খুলে রেখে
অনেক জল নষ্ট করি। ঘরে নানা কাজে বাথরুমের প্রয়োজনে অতিরিক্ত জল নষ্ট হয়। চাষের কাজে জমিতে প্রয়োজনে অতিরিক্ত জলসেচের ফলে জল নষ্ট হয়। আর কলের মুখ ভাঙা থাকলে কল থেকে জল পড়ে অনেক জল নষ্ট হয়। দেখো, এখান থেকে প্রচুর প্রশ্ন করিয়ে দেওয়া হলো, এমসিকিউ করানো হলো, শূন্যস্থান পূরণ করা হলো, 1 নম্বর প্রশ্ন 2 নম্বর প্রশ্ন করে দেওয়া হলো। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।